তো গত 2-3 দিন আগে বাইকের একটা সার্ভিসিং করালাম, যেটা পেইড সার্ভিস। তো পেইড সার্ভিসে বেশ একটা অ্যামাউন্ট আমার খরচ হয়েছে। বেশ কিছু অ্যাক্সেসরি চেঞ্জ করছে। তো চেঞ্জ করার পরে তো কেমন চালাতে কেমন ফিল পাওয়া যায়, চলুন আমরা বাইকটা চালিয়ে দেখি পরিস্থিতি কি, এবং কতটুকু চেঞ্জ হলো কিংবা কতটুকু কমফোর্ট আসলো, সেটাই এখন আমরা টেস্ট করব। চলুন যাওয়া যাক। এখন বাজে বিকাল 5টা। বের হয়েছি একটু শহরের দিকে। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি আমার বাইকটার পেইড সার্ভিস করিয়েছি। অর্থাৎ আপনারা জানেন যে ইয়ামাহা সার্ভিস সেন্টারের ওদের সিস্টেম হলো, আপনি যখন বাইক কিনবেন, কিভাবে রিক্সা চালায় রে সিগনাল ভাই, আবার ইজি বাইক। তো যেটা বলছিলাম, ওদের সিস্টেম হলো প্রথমে বাইক কেনার প্রথম 500 কিলোমিটারের ভিতরে আপনি একটা ফ্রি সার্ভিস পাবেন, এবং অ্যাকর্ডিংলি আরও 4টি, অর্থাৎ টোটাল 5টি ফ্রি সার্ভিস পাবেন আপনি ওই দিন 1 ইয়ার। এটা বকচত্বর। তো 5টি ফ্রি সার্ভিসের পর আপনার সার্ভিস নিতে গেলে আপনাকে পেইড সার্ভিস দিতে হবে। তো ফার্স্ট পেইড সার্ভিস সেটা আমাকে ডেট দিয়েছিল, এবং সেটা 500 টাকা দেওয়া লাগবে, পেইড করা লাগবে, আর পাশাপাশি অ্যাক্সেসরিজ যেগুলো লাগবে সেগুলো দিতে হবে। এবং সেটা ওদের অথরাইজ সব এসিআই মোটরসের রয়েছে, এবং সেখান থেকে অথরাইজ পার্টস অর্থাৎ ইয়ামাহার অরিজিনাল পার্টস পাওয়া যায়। তো সেখান থেকে নিতে হবে এবং আপনাকে সার্ভিস করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি গত কয়েকদিন আগে করিয়েছিলাম, এবং সার্ভিসিং করার পরে কেমন ফিল পাচ্ছি আর সেটা বলার জন্য আজকে বেসিক্যালি আপনাদের সাথে কিছু কথা বলা। তো এটা দেখতে পাচ্ছেন সেই মুজিব চত্বর। আজকে এতদিন হয়ে গেল, প্রায় 1.5 মাস কোটা বৃদ্ধি আন্দোলনের পরে এখনো পড়ে আছে ওইভাবে ভগ্ন দশায় মুজিব চত্বরের মুজিব। তো এই রোডটাই যাই, সামনে একটা ব্রিজ আছে। তো যেটা বলছিলাম, তো আমাকে পেইড সার্ভিস করতে যাওয়ার পরে বেশ কয়েকটা জিনিস চেঞ্জ করেছে। তারা আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছে আপনার বাইকের কোনো প্রবলেম হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি বাইকের তেমন কোনো প্রবলেম হচ্ছিল না, তবে গিয়ারের একটু স্মুথনেস কম ছিল, অর্থাৎ চালাতে কমফোর্টনেস একটু কম পাচ্ছিলাম। যার কারণে তারা আমাকে দেখার পরে, যেখানে রাকিব নামে একটা ভালো এক্সপার্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, উনি বললো আপনাকে ক্লাস কেবল, পাশাপাশি অ্যাক্সেলেটর কেবল এবং চেন পকেটের যে ছোট সাইজটা সেটা, এবং ব্রেক শু চেঞ্জ করতে হবে। এবং এই 4টা চেঞ্জ করেছি ওদের কথা মতো, এবং করার পরে এবং সার্ভিসিং চার্জ 500 টাকা দেওয়ার পরে আমার 2500 টাকা চার্জ পড়েছে। তো আফটার অল সার্ভিসিং করার পরে এখন একটা ভালো একটা ফিল পাচ্ছি গাড়িটা চালিয়ে। তো অনেক সুন্দর লাগছে, বিশেষ করে যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেছে। অনেক স্মুথনেস হয়েছে, অর্থাৎ গিয়ার চেঞ্জ করার সময় খুব স্মুথ, ইজিলি চেঞ্জ করা যাচ্ছে, এবং ইজি টু রাইড, আই ফিল কমফোর্ট। তো দেখতে পাচ্ছেন এটা সেই হরিপুর ব্রিজ। কোটা বিরোধী আন্দোলনের সময় এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে বেশ কিছু আন্দোলনকারী আসছিল পুলিশের সাথে, এখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছিল।
তাই ব্রিজের উপর দিয়ে ভাবছি একটু যাই এদিক দিয়ে। তো যেটা বলছিলাম, সার্ভিসিং করার পরে বাইকের এখন অনেকটা ইজি এবং স্মুথভাবে চলছে। যদিও কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু আমার আফটার 1300 কিলোমিটার, অর্থাৎ 13,000+ কিলোমিটার চালানোর পরে আমি বাইকে সার্ভিস করিয়েছি, অর্থাৎ পেইড সার্ভিস। তো এখন গাড়িটা অনেক স্মুথ চলছে। এবং যেটা বলছিল, যদি ব্রেক শুটা চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিস্কের ওপরে চাপ পড়বে এবং ডিস্কটা ক্ষয় হয়ে যাবে। তো অল্প কিছু টাকার জন্য দেখা যাচ্ছে আপনার বাইক যদি আপনি রেগুলার চেক আপ না করান এবং সার্ভিস না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই দিকে বিবেচনা করে আপনাকে বাইকটা সঠিক টাইমে সার্ভিসিং করাতে হবে, এবং সঠিক সার্ভিসিং করালে আপনার বাইকের লংজিভিটি বাড়বে এবং আপনি চালিয়েও একটা ভালো ফিল করবেন আর কি, এবং চালিয়ে মজা পাবেন, এবং বাইকের সার্ভিসিং, বাইকের লংজিভিটিও বেড়ে যাবে। তো এইটাই সেই সেতু, হরিপুর ব্রিজ। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এর নিচে পদ্মা থেকে যে গড়াই নদী এসেছে, সেই গড়াই নদী ওর নিচে দিয়ে প্রবাহমান হয়েছে, এদিকে মীর মশাররফ হোসেন সেতু হয়ে এদিকে চলে গেছে। তো আমি ভাবছি যে নিচে যাই, সেতুর নিচে, অর্থাৎ গড়াই নদীতে এখনও যথেষ্ট পরিমাণে পানি আছে, সেটা দেখানোর চেষ্টা করি। তো এখানে রাইট সাইডে ইউ টার্ন নিতে হবে, একটু দেখে শুনে টার্ন নিতে হবে। তো ইউ টার্নে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। ব্রিজের নিচে যাওয়ার পথ এটা, ডিয়ার অডিয়েন্স। আপনারা অনেকে এসেছেন, এই জায়গাটা আপনাদের খুবই পরিচিত। বিকেলবেলা অনেকে বেড়াতে আসে এই জায়গায়, লেজার টাইম কাটাতে আসে। আসলে কুষ্টিয়াতে সেরকম জায়গা নাই বেড়ানোর মতো, তারপরে দু একটা জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে যায়। তার ভিতরে একটা, এখানে অনেকে দেখা যাচ্ছে যে বিকেলের দিকে এখানে আসেন এবং একটু সময় কাটান। তো এই জায়গাটি আর কি ব্রিজের নিচে। তো যেটা বলছিলাম যে আসলে পেইড সার্ভিস নেওয়ার পরে তো লেফট সাইডে যাই, আসলে এখানে জ্যাম দেখছি। তো দেখতে পাচ্ছেন পদ্মাতে কিছুদিন আগে বেশ পানি হয়েছিল, এখন পানির পরিমাণ সেরকম নাই, এই মোটামুটি আছে আর কি। দেখতে পাচ্ছেন যে এই যে রাইট সাইডে, অর্থাৎ ওই সাইডে কুষ্টিয়া শহর। তো কুষ্টিয়া শহরের এদিকে ব্রিজে পার হয়ে, এটা হরিপুর ব্রিজ পার হয়ে এসে এই পাশে আসলে পরে আপনার ব্রিজের নিচে এসে ব্রিজের দুই পাশে, অর্থাৎ এই সাইডে এবং এই সাইডে কিছু সময় কাটানো যায়। যদিও এখন সময় বিকাল 5:30, সেরকম একটা এনভায়রনমেন্ট এখনও হয়নি। আর একটু সন্ধ্যার দিকে এখানে রৌদ্রের পরিমাণ কমে যাবে, এবং রৌদ্রের পরিমাণ কমলে এখানে অনেকটা ঘোরাঘুরি করবে লোকজন, এবং এনভায়রনমেন্টটা একটু লেজার টাইম কাটানোর মতো পরিবেশ আসবে আর কি। এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি। তো এদিক থেকে পদ্মার পাশ থেকে যে বের হয়ে আসছে গড়াই নদী। তো গড়াই নদীর পাশ দিয়ে দেখছেন শহর রক্ষা বাঁধ, ওই পাশেও বাঁধ দেওয়া আছে, এই পাশেও বাঁধ আছে। তো পানি অনেকটা স্বচ্ছ এখন, কয়েকদিন আগে খুব ঘোলাটে অবস্থা ছিল, এবং স্রোতের পরিমাণ অনেক বেশি ছিল আর কি। তো সামনের দিকে আর বেশি আমার মনে হয় যাওয়ার মতো পথ নাই। তারপরে এদিক দিয়ে শিলাইদহ যাওয়া যায় শুনেছি, অর্থাৎ রবীন্দ্রনাথের যে কুঠি বাড়ি, সোজা চলে গেলে সে শিলাইদহ যাওয়া সম্ভব নদীর এপার দিয়ে। অর্থাৎ আগে সিস্টেম ছিল ওখানে একটা ঘাট আছে, ওই ঘাটে পার হয়ে, নৌকায় পার হয়ে দেন এদিকে আসা লাগতো। তো এই ব্রিজটা হওয়ার পরে অনেকটা সুবিধা হয়েছে, যে এদিক থেকে এসে ডিরেক্ট চলে যাওয়া যায় আর কি। শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠি বাড়ি যাওয়া সম্ভব এদিক দিয়ে, এই রাস্তার ধার দিয়ে আর কি।
তো ডিয়ার অডিয়েন্স, আপনাদের বাইকের আমার পারফরমেন্স অর্থাৎ আফটার সার্ভিসিং কেমন লাগছে সেটা, এবং পাশাপাশি এই গড়াই নদীর পাড়ে বিকালের এনভায়রনমেন্টটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে হয়ে যাবেন আমার পরিবারের সদস্য, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো জায়গায়।